মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝমকানো দেখা যাচ্ছে। দুজন লোক বসে আছে একটা চায়ের দোকানের টেবিলে। ওরা দুই বন্ধু, দীপু আর কমল। বৃষ্টির জন্য অনেকক্ষণ যাবৎ ইলেকট্রিসিটি নেই, তাই তাদের সামনে একটা মোমবাতি জ্বলছে। দীপু বলে উঠল, কতক্ষণ যার অপেক্ষা করতে হবে জানি না। বাড়িতে ফেরার সময় হঠাৎ যে কিসের এত বৃষ্টি বুঝি না বাপু। খুব তাড়াতাড়ি যে বৃষ্টি ধরবে তাও মনে হচ্ছে না। তা আরেক কাপ চা খাবে নাকি? ধর ধর, এই মাত্র চা খেলাম, আর একটু পরে খাই। তুই বরং এই বৃষ্টির রাতে তোর সাথে নাকি একটা কিসের ভূতের ঘটনা ঘটেছিল বলেছিলি, সেই ঘটনাটাই বল। শুনতে শুনতে সময় কেটে যাবে, পরিবেশটাও একদম আদর্শ। তুই শুরু কর। আচ্ছা বলছি তাহলে শোন। আরে বাবু, দাঁড়াও দাঁড়াও, আগেই শুরু করো না তো তোমাদের গল্প। আমি একটু মাঠের থেকে আসছি, আমিও তোমাদের গল্প শুনবো। আমার জন্য একটু অপেক্ষা করো। এই তোমার ছাতাখানা একবার দাও দেখিনি। আমার ছাতাখানা আর ভেজাবো না। তোমার ছাতাটা এমনিতেই ভিজে আছে, ওইটাই দাও। সেটা না হয় দিচ্ছি, কিন্তু আমার ছাতাটা কিন্তু স্টিলের। ওটা নিয়ে এই মুহূর্তে তোমার মাঠে যাওয়া একদম ঠিক হবে না। আমিও তো ছাতা মাথায় বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে মাঠের উপর দিয়ে ছাতাটা নিয়ে গেলে একদম ঠিক হবে না। তাই আর বাড়ি না গিয়ে তোমার দোকানে ঢুকে পড়লাম। আরে না না, কিছু হবে না। আরে দাও দেখিনি তোমার ছাতাটা। এই যাবো আর আসবো, অনেকক্ষণ ধরেই প্রকৃতির ডাক অনুভব করছি, এবার আর না গেলেই নয়। আচ্ছা, যেতে যখন চাচ্ছ যাও, ওই যে ওখানে ছাতাটা মেলানো আছে। কালুদা, তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তুমি এলেই ও গল্প শুরু করবে। আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো, এই যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। এই বলে কালুদা সেখান থেকে বেরিয়ে গেল। এই তুই না বড্ড বেশি ভাবিস। এই কি হবে ছাতা নিয়ে যদি এখন যাই কেউ? আরে ছাতা নিয়ে গেলে যে কিছু হবে তা নয়, কিন্তু মাঠে ঘাটে এরকম বাজ পড়ার মাঝে তো ছাতা নিয়ে থাকা একদম ঠিক নয়। বলা তো যায় না কখন কি হয়ে যায়। মাঠ যদি ফাঁকা হয় তাহলে সেখানে যে দাঁড়িয়ে থাকবে ছাতা নিয়ে, তার উপরেই তো বাসটা পড়বে। কারণ মাঠের মধ্যে সেই হবে সব থেকে উঁচু, আর হাতে যদি স্টিলের ছাতা থাকে সে সম্ভাবনাটা তো আরো বেড়ে যায়। বলতে না বলতেই হঠাৎ ভীষণ জোরে একটা বাজ পড়ল। প্রথমে একটা চড়া আলোর ঝলকানি, তারপরেই বিকট একটা শব্দ। ওই দেখ, বলতে বলতেই কোথায় যেন একটা বাজ পড়ল। কি বিকট শব্দ! মনে হচ্ছে আশেপাশেই কোথাও পড়েছে। তাই তো মনে হচ্ছে। ঠিক এই জন্যই কিন্তু ছাতাটা আমি কালুদাকে দিতে চাইনি। হ্যাঁ রে, যে দুর্যোগ, তা কখন যে থামবে কে জানে। তা বৃষ্টিটা হয়ে কিন্তু একরকম ভালোই হয়েছে বুঝলি। অনেকদিন পর তোর সাথেও দেখা হয়ে গেল। আমিও বৃষ্টিতে আটকে পড়লাম আর তুইও ঢুকে পড়লি চায়ের দোকানে। যাকগে সে কথা, ওই যে কালুদাও চলে এসেছে। এখন শোনা তো তোর সেই গল্প। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি শুরু করতে পারো। হ্যাঁ, ঘটনাটা ছিল কয়েক বছর আগেকার। তখন আমি সবেমাত্র অতীশপুরের পোস্ট অফিসে চাকরি পেয়েছিলাম। গ্রামের বাড়ি বাড়ি হেঁটে গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম। তা এমনই একদিন বৃষ্টির সময় সন্ধেবেলা পোস্ট অফিসের বেয়ারা বকশি চা নিয়ে এসে বলল, বাবু, এই নিন আপনার চা। তুমি এখন চা নিয়ে এলে? কিন্তু আমার তো এখন একটা চিঠি নিয়ে যেতে হবে। আচ্ছা, এনেছে যখন দাও দেখি, খেয়েই না হয় রওনা দেব। তা বাবু, চিঠিটা কোন জায়গার? শীতল গ্রামের। আগে না, বলছিলাম কি, চিঠিটা কাল দিয়ে আসলে কি কোনো ক্ষতি হবে কিছু?
কেন বলো তো? আগে না, মানে এখন চিঠি দিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তো। আর তাছাড়া এমনিতেও ঝড় বৃষ্টির সময়, আর ওদিকের রাস্তাটাও খুব একটা ভালো না। লোকে বলে ওখানে নাকি ভূতের উপদ্রব আছে। আরে তুমি চিন্তা করো না, আমি আজকেই দিয়ে আসবো। চিঠিটা একটু আর্জেন্ট, তাই একটু দিতে হবে তাড়াতাড়ি, না হলে তো যেতামই না। কাল সকালেই তো যেতে পারতাম। এই বলে চাটা খেয়ে সেখান থেকে রওনা দিলাম শীতলপুর গ্রামে। বেরোনোর সময় আকাশটা পরিষ্কারই ছিল। সেখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তখন আবার আকাশের পশ্চিম দিকটায় বেশ কালো মেঘ জমেছে। যাই হোক, ঠিকানায় পৌঁছে ওই ভদ্রলোকের হাতে চিঠিটা দিয়ে দিলাম। উনিও বললেন, আহা, চিঠিটা তো কাল সকালেও দিতে পারতেন। আবার এতটা পথ যাবেন, এদিকে আকাশটাও তো কালো মেঘে ছায়ে গেছে। আপনি বরং আজকে এখানেই থেকে যান। শীতল গ্রামের জঙ্গলের পথটাও কিন্তু ভালো নয়। আরে না না, এসবের কোনো দরকার নেই, আমি ঠিক চলে যাব। এই বলে সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এমন সময় মাঝ পথে এসে হঠাৎ বৃষ্টি, আর সেই কারণেই সেখানে আটকে গেলাম। এই বৃষ্টিতে ভেজলে আবার জ্বরে পড়ব, এটা ভেবে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। এই দিকটা যেহেতু পাড়াগা, তাই সন্ধ্যের পর অন্ধকারে পথ চলতে বেশ অসুবিধা হয়। কি করব এখন সেটাই ভাবছিলাম। তারপর দেখলাম দূর থেকে কেউ একজন একটা ছাতা মাথায় দিয়ে এদিকেই আসছে। লোকটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে এলো, এসে দাঁড়িয়ে বলল, আগে কর্তা, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে? তারপর আমি লোকটাকে সব কিছু খুলে বললাম। সব শোনার পর লোকটা বলল, আগে কর্তা, যে জোরে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এই বৃষ্টি সহজে থামবে না। আপনি বরং আমার বাড়িতে চলুন, এই কাছেই আমার বাড়ি। বৃষ্টি থেমে গেলে না হয় আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। অগত্যা আর কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে গেলাম। মিনিট 5 হাঁটার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। খুব পুরনো ভাঙাচোরা একটা বাড়ি, যেন একটা পুরো বাড়ি। এইটাই কি আপনার বাড়ি? আগে হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমি ভিতরে ঢুকে দেখলাম একটা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে, মুখে 1 হাত ঘোমটা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটা আসবাবপত্রও আমার চোখে পড়ল না। আগে আপনি এখানে বসুন, আমি দেখছি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আরে এসবের কোনো দরকার নেই, বিপদের সময় আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। লোকটা আর কোনো কথা না বলে চলে গেল। বৃষ্টিতে বেশ ভিজে গেছিলাম, একটু শুকনো কাপড় হলে মাথাটা একটু মোছা যেত। ভাবলাম লোকটাকে গিয়ে একটা গামছা দিতে বলি। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের ঘরের দরজাটা একটু খোলা, আর ওই ঘর থেকেই কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক যেন কোনো কাপাটি বা চপাটি দাঁত দিলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম। আমি একটু সামনে এগিয়ে দরজার আড়াল থেকে দেখার চেষ্টা করলাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মহিলাটি চাপাটি দাঁত দিচ্ছে, আর ওই লোকটি বলছে, তাড়াতাড়ি করো, অনেকদিন পর একটা মানুষ পেয়েছি। আজকাল তো মানুষ এদিকে প্রায় আসেই না। আজ কতদিন পর মানুষের রক্ত খাবো। শুধু তাই নয়, আরো দেখতে পেলাম ওদের মুখের দুপাশেই দুটো বড় বড় দাঁত, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারলাম এরা সাধারণ মানুষ নয়, এরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। পালাতে গিয়ে দেখলাম বাইরে বেরোনোর দরজায় বড় একটা তালা ঝুলছে।
আর এটা ভেঙে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয়। লোকটার এদিকে আসার শব্দ শুনে আমি এমন ভাবে ঘরের ভিতরে বসে রইলাম যেন আমি ওই সব কিছুই শুনিনি। লোকটা এসে বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে না না, কোনো অসুবিধা হচ্ছে না, শুধু আমার মাথাটা মোছার জন্য একটা গামছা দিতে পারবেন? ঠিক আছে, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর লোকটি ওখান থেকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ, যা করার এখনই করতে হবে। লোকটা যাওয়ার পরেই আমি ঘরের দরজা আটকে দিলাম। ঘরের আশেপাশে দেখতেই চোখ গেল একটা জানালার দিকে। দেখলাম জানালাটা বহু পুরনো, জায়গায় জায়গায় শিক হয়ে গেছে। আরো দুই একটা শিক যদি হাতে করে চাপ দিয়ে খোলা যায় তাহলে আমি সহজেই এই জানালাটা দিয়ে বেরিয়ে যেতে পারবো। তাই চেষ্টা করলাম, গায়ের যতটা শক্তি আছে সব শক্তি দিয়ে দু একটা শিক খুলে ফেললাম। এদিকে লোকটা এসে দরজায় ধাক্কা দিতে দিতে ভাবছিল আমি দরজা বন্ধ করে ঘরের ভিতর কি করছি। ঠিক এমন সময় আমার হাত ফসকে একটা লোহার শিক নিচে পড়ে গেল। লোকটা হয়তো শুনতেও পেল কিছু একটা পড়ার শব্দ। আমি আর একটু সময় নষ্ট না করে জানালা দিয়ে লাফিয়ে পড়লাম, কিন্তু তাড়াহুড়া করাতে আমার পায়ে কিছুটা চোট লাগলো। তবু কোনো মতে উঠে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসলাম। তখন আর আমার হাঁটার শক্তিও নেই। পোস্ট অফিসের দরজার সামনে এসে সেখানেই বসে পড়লাম। তারপর আর আমার কিছুই মনে নেই। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি তাও জানি না। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। বংশী পাশ থেকে বলল, আপনার আসাতে দেরি হওয়ায় আমি একটু বেরিয়ে দেখতে গিয়ে দেখলাম আপনি অফিসের রকে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর আমি গ্রামের লোককে ডেকে আপনাকে এই কোয়ার্টারে নিয়ে আসি। এরপর আমি বংশীকে সেই রাতের সব ঘটনা খুলে বললাম। বংশী শুনে বলল, তাহলে বলি শুনুন বাবু, বেশ কয়েক বছর আগে এখানে হারু নামের একটা লোক থাকতো। কিছু খাজনা বাকি পড়ায় গ্রামের জমিদার ওর সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে ওকে চোরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু মিথ্যা অপবাদ সইতে না পেরে ও আর ওর বউ আত্মহত্যা করে। তারপর থেকে ওদের অতৃপ্ত আত্মা ওই জমিদার বাড়িতে ফিরে আসে আর ওখানেই পিছাস হয়ে থেকে গেল। এক এক করে ওই জমিদার বাড়ির সকলকেই মারতে শুরু করলো। বাকি যারা বেঁচে গিয়েছিল তারা সবাই শহরে চলে গেছিল ওই বাড়ি ছেড়ে। তারপর থেকে ওই বাড়িতে বাবু আর কেউ থাকে না। এই গল্পটা বাবু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই আর কি রাতের বেলা জমিদার বাড়ির আশেপাশেও কেউ যায় না। তো এই ছিল আমার গল্প। এদিকে বৃষ্টিটাও থেমেছে। চল চল এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল, তবে একটু দাঁড়া, চায়ের বিলটা দেইনি আর ছাতাটাও নিয়ে নিই। কিন্তু আরে, কালুদা আবার কোথায় গেল? কালুদা, ও কালুদা, ও কালুদা, কোথায় গেলে? ও কালুদা। আমার মনে হয় কালুদা আবার বাইরে কোথাও গেছে। তোর গল্প শোনার তালে আমি খেয়ালই করিনি। আর চারদিকে কত অন্ধকার। আচ্ছা বাদ দে, কালকে চায়ের দাম দিয়ে দেব, আর ছাতাটাও না হয় কালকেই নিব। আরে তুই চায়ের দাম নিয়ে চিন্তা করিস না, ওটা কালুদা আমার খাতায় লিখে রাখবে। তুই না এলেও আমি বাজার থেকে ফেরার সময় চায়ের দামটা দিয়ে দেব। আমি এখানে রোজই আসি। আচ্ছা বেশ, চল তাহলে বের হই। কালুদা মনে হয় আশেপাশেই কোথাও আছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। কমল, কমল, তাড়াতাড়ি দরজা খোল। কমল। কিরে দেবু, কি হয়েছে? তুই এত হন্তদন্ত হয়ে কোথা থেকে এলি? কি ব্যাপার?
আরে কাল রাতে কালুদা নাকি মারা গেছে জানিস, তাও আবার মাথায় বাজ পড়ে। আমি সকালে খবরটা পেয়ে দেখতে গিয়েছিলাম, দেখেই দৌড়তে দৌড়তে তোর কাছে ছুটে এলাম। সে কি রে, বলিস কি? তবে আর বলছি কি, আর কালুদার বডির পাশে তোর ছাতাটা পড়ে আছে দেখলাম, পুরা অবস্থায়। কালুদার শরীরটাও পুরো জ্বলছে গেছে, আমি এক্ষুনি দেখে আসলাম। ছাতাটা পুড়ে গেলেও আমি ওটা চিনতে পেরেছি ওটা তোরই ছাতা। ছাতাটার স্টিল দেখে আমি বুঝতে পেরেছি ওটা তোরই ছাতা। আর দেখ, কালকে আমরা চলে আসার পর কিন্তু আর বৃষ্টি বাদলাও হয়নি, আকাশটাও পুরো ফাঁকা। কিন্তু কিন্তু তাহলে কালুদা বাজ পড়ে কখন মারা গেল? হ্যাঁ রে দেবু, তাহলে কালকে আমার গল্পটা কে শুনলো?